স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। দীর্ঘ প্রায় 2 দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে উদযাপন হচ্ছে কবির 127তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে 3 দিন ব্যাপী আয়োজনের উদ্বোধন করতে আজ ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও জাতীয় কবির জন্মবার্ষিকী আগামী সোমবার, তবে ঈদুল আজহার ছুটি বিবেচনায় এবার অনুষ্ঠান সূচিতে আনা হয়েছে পরিবর্তন। সেই ধারাবাহিকতায় শনিবার থেকেই শুরু হচ্ছে বর্ণাঢ্য এই আয়োজন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সকালে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে বৈলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের। রাজধানীতে কুরবানির পশুর চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। 1.5 মণ ওজনের একটি গরুর দাম চাওয়া হচ্ছে 1 লাখ টাকা। এতে ক্রেতারা হতাশা প্রকাশ করেছেন। অবশ্য বেচাকেনা এখনো জমে ওঠেনি। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে ঢাকার 2 সিটিতে নির্ধারিত অস্থায়ী হাটগুলোতে পশু আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খামারিরা বুকভরা আশা নিয়ে আসছেন রাজধানীতে। আমরা ঝিনাইদহ থেকে আইছি, 8 ঘন্টা সময় লেগেছে। আমরা আশা করি গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারি। কুষ্টিয়া থেকে আসছি, এবার আমরা মনে করছি এবার লাভবান হব, এই জন্য এই হাটে আসলাম। আফতাবনগর হাটে অসংখ্য পশু, তবে এখন পর্যন্ত হাটে দর্শনার্থী বা ঘুরে দেখা মানুষের সংখ্যাই বেশি। তারা আসছেন, দেখছেন, বাজার বোঝার চেষ্টা করছেন। বাজেটের ভিতরে যে গরুগুলা দেখতেছি এগুলা মনে হইতেছে একটু বেশি চাইতেছে, কারণ কি এই গরুটার দাম 1,60,000 চাইছে সে। আমি বলছি এটা প্রথমত 100 বাদ দেন, 60 দেন। ফার্স্ট টাইম একটু বেশি লাগবেই, ব্যাপারে এরও একটু বেশি বলতেছে। যেই গরু 60-70 সেটা 1,10,5 এরকম যাচ্ছে। কারণ ওনারা পাইকাররা গরু এখন ছাড়বে না, সময় আছে যেহেতু। আমরাও প্রাথমিকভাবে দেখতে আসছি, দেখি। আমার মনে হয় যে আরো কয়েকদিন পরে যখন পর্যাপ্ত গরু আসবে, কাস্টমার আসবে, সময় কমে যাবে, তখন হয়তো আমার মনে হয় স্বাভাবিকভাবেই দামটা চলে আসবে নিজ পর্যায়ে। বিক্রেতারা বলছেন খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশু লালন পালনের খরচ বেশি হয়েছে। এছাড়া পরিবহনের জন্যও বাড়তি অর্থ গুনতে হচ্ছে। তাই কাঙ্ক্ষিত দাম না পেলে পড়তে হবে লোকসানের মুখে। তারা আসছে, যাচ্ছে, দেখছে, খালি ছবি তুলছে। এখনো দাম দর কিছু হয় নাই। 1-2 জন দাম বলছে কি না বলছে তাও দৌড়ের মাথায়। ক্রেতা আসতেছে, দেখতেছে, ঘুরতেছে, দাম জিজ্ঞাসা করতেছে, চলে যাচ্ছে। আজ 5 দিন আসছি, 5 দিনে একটাও বিক্রি হয়নি এখনো। রাজধানীর পশুর হাটগুলোতে এখন মূলত চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দামাদামির লড়াই। বিক্রেতারা ধরে রাখছেন তাদের কাঙ্ক্ষিত দাম, আর ক্রেতারা অপেক্ষা করছেন শেষ মুহূর্তের বাজার পতনের। তবে সংশ্লিষ্টরা মনে করছেন আগামী 2-1 দিনের মধ্যেই পুরো দমে জমে উঠবে কোটি কোটি টাকার এই কোরবানির পশুর বাজার। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে সাভারের চামড়া শিল্প নগরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাঁচা চামড়া সংরক্ষণ থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দেশে প্রতি বছর প্রায় 1.5 কোটি গবাদি পশুর চামড়া সংগ্রহ করেন ট্যানারি ব্যবসায়ীরা, যার বেশিরভাগ আসে কুরবানির পশু থেকে। ঈদুল আজহা ঘনিয়ে আসায় ব্যস্ত হয়ে উঠেছে সাভারের বিসিক চামড়া শিল্প নগরী। কাঁচা চামড়া সংরক্ষণের জন্য কারখানাগুলোতে মজুত করা হচ্ছে লবণ ও কেমিক্যাল। চলছে যন্ত্রপাতি সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বর্জ্য ব্যবস্থাপনাতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। চলছে ট্যাঙ্ক পরিষ্কার ও মেরামতের কাজ। এছাড়া বর্জ্য রাখতে খনন করা হয়েছে নতুন 2টি পুকুর। কোরবানি উপলক্ষে আমরা পুরাতন কাজগুলারে আবার মেরামত করতেছি। ড্রেনের কাজ করতেছি, হাউজের কাজ করতেছি। ঢাকার বাইরে থেকে 10 দিন চামড়া আসবে না। এতে আপনি ধরেন যে ওই চাপটা সিটিবির বাড়তি চাপটা সিটিবির উপরে আপনি পড়বে না আর কি। এবছর প্রায় 1,10,00,000 পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা। 3-4 মাসের জন্য, তাহলেও কিন্তু আমাদের এই রাসায়নিক ইম্পোর্টটা যথাযথভাবে হবে এবং আমাদের এই যে বর্তমান যে চ্যালেঞ্জটা সেটা আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারবো। ঈদে কাঁচা চামড়া পরিবহন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের জন্য গত শুক্রবারে পুরোবেলা বিদ্যুৎ কর্তৃপক্ষ এখানে কাজ করেছে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ফিডার,
প্রত্যেকটা সাবস্টেশন চালু আছে কিনা, ডিস্ট্রিবিউশন প্যানেল ওকে আছে কিনা, সেগুলো নিয়ে তারা কাজ করছে। সম্প্রতি চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। সাভারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন 4 জন গণমাধ্যম কর্মী। এ সময় ভাঙচুর করা হয় গণমাধ্যমের গাড়ি ও ক্যামেরা। শুক্রবার বিকেলে সাভারের রাজাসন এলাকায় এই ঘটনা ঘটে। আহত 4 জন গণমাধ্যম কর্মী হলেন দেশ টিভির রিপোর্টার তুহিন, ক্যামেরা পার্সন ও গাড়ির চালক সহ এসএটিভির স্থানীয় প্রতিনিধি সাদ্দাম হোসেন। তারা জানান, স্থানীয় শামীমের মালিকানাধীন অটোরিকশার গ্যারেজে সংবাদ সংগ্রহে গেলে তাদের ওপর হামলা হয়। অভিযুক্ত শামীম চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে 4 জনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শামীম। যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে ভিসা নিয়ে যাওয়া বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করতে হলে নিজ দেশে ফিরতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত জানিয়েছে। গ্রিন কার্ডের আবেদনকে অভিবাসনের স্বাভাবিক ও নির্ধারিত প্রক্রিয়ার মধ্যে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিদ্যমান ব্যবস্থার আইন অনুযায়ী স্থায়ী মর্যাদার আবেদন করার সময় বিদেশি নাগরিকেরা যেন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে না পারেন তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ একটি নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে স্থায়ীভাবে বসবাসের মর্যাদা পরিবর্তন কোনো অধিকার নয়, বরং কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার বিষয়। পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা তুলসি গ্যাবার্ড। স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল এক ধরনের হাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকতে এবং তাকে সমর্থন যোগাতেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ফক্স নিউজ জানায়, শুক্রবার ওভাল অফিসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সিদ্ধান্তের কথা জানান গ্যাবার্ড। আগামী 30 জুন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়ে তার শেষ কার্যদিবস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুলসি গ্যাবার্ড 2025 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের একটি গ্রুপ ভারতে হঠাৎ ব্যাপক আলোড়ন তৈরি করেছে। জেনজি বা নতুন প্রজন্মের নানা উদ্বেগ ও সমস্যা নিয়ে 16 মে যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি। তরুণদের বেকারত্বের মতো ইস্যু প্রাধান্য পেয়েছে তাদের প্রচারণায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে 1.5 কোটি। পেশায় বিক্রয়কর্মী গ্রেগর শামসা সকালে ঘুম থেকে উঠে দেখেন তেলাপোকার মতো দেখতে একটি পতঙ্গে পরিণত হয়েছে তার পুরো শরীর। সেই সকালের পর নাটকীয়ভাবে বদলে যায় তার জীবন। যে পরিবারে গ্রেগর ছিলেন অন্ধের জ্যোষ্ঠী, হঠাৎ পতঙ্গে পরিণত হওয়ায় তিনি হলেন পরিবারের বোঝা। আরশোলার এই গল্প লেখক ফ্রান্স কাফকা তুলে এনেছিলেন তার বিখ্যাত ব্যঙ্গাত্মক উপন্যাস দ্য মেটামরফোসিসে। ককরোচ, আরশোলা বা তেলাপোকা নিয়ে সামাজিক রাজনৈতিক স্যাটায়ার সেই থেকেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় করেছিলেন কাফকা। এবার তেলাপোকা নিয়েই ব্যঙ্গাত্মক এক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে ভারতের জেনজিরা। নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ভারতের বেকার যুবকদের তেলাপোকার সঙ্গে তুলনা করে দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্যের পর জন্ম নেয় সিজেপি। এর প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী অভিজিৎ দীপকে বলছেন, বেকার আর অলসদের জন্যই উপযুক্ত তার এই দল। এরই মধ্যে ভারত জুড়ে বেশ আলোড়ন তুলেছে ককরোচ পার্টি। ইনস্টাগ্রামে তাদের অনুসারী 1.5 কোটি ছাড়িয়েছে, যেখানে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির অনুসারী 90 লাখেরও কম। সিজেপি নিজেদের নিয়েও ব্যঙ্গ করতে ছাড়ছে না। তাদের সদস্য হওয়ার জন্য হতে হবে বেকার, অলস, সারাক্ষণ থাকতে হবে অনলাইনে, পেশাদারের মতো জানতে হবে রাগ ঝাড়তে। এদের ইশতেহারেও ব্যঙ্গের মাধ্যমে ভারতের রাজনীতির নানা বিতর্কিত বিষয় তুলে ধরা হচ্ছে। এর মধ্যে আছে ভোট কারচুপির অভিযোগ, কর্পোরেট গণমাধ্যম ও সরকারের সম্পর্ক নিয়ে সমালোচনা এবং অবসরপ্রাপ্ত বিচারকদের সরকারি পদে নিয়োগের মতো বিষয়। সমালোচকদের একটি অংশ, যাদের অনেকেই মোদির সমর্থক, তারা এই উদ্যোগকে বিরোধীপন্থী রাজনৈতিক চটকদার অনলাইন কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। কারণ এটি কোনো তৃণমূল পর্যায়ের আন্দোলন নয়, বরং কেবল একটি ডিজিটাল প্রচারণা। তবে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিতের মতে, অনলাইনে শুরু হওয়া এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে মাঠেও গড়াবে।
সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। এক ঝাঁক তারকা বাদ দিয়ে 2026 ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। জায়গা পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক হ্যারি ম্যাগুয়েরো। আরও বাদ পড়েছেন ট্রেন্ট আলেকজান্ডার, ফিল ফডেন ও কোল পালমারের মতো তারকারা। তবে জায়গা পেয়েছেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। দলে অন্যতম বড় চমক ইভান টোনির অন্তর্ভুক্তি। ইংল্যান্ডের হয়ে সেনেগালের বিপক্ষে হেরে যাওয়া প্রীতি ম্যাচে খেলেছেন মাত্র কয়েক মিনিটের জন্য। তবে সৌদি প্রো লিগে আল আহলির হয়ে 32 গোল করেই তুখেলের নজরে পড়েছেন তিনি। আগামী 11 জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আস্তিকা স্টেডিয়ামে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। একদিকে যেমন উৎসবের আমেজ, অন্যদিকে শুরু হয়েছে সাধারণ মেক্সিকানদের কান্না। দেশটিতে শুরু হওয়া মানবিক সংকট, উচ্ছেদ এবং পানি সংকটের বিরুদ্ধে এবার রং তুলি হাতে রাজপথে নেমেছেন স্থানীয় শিল্পীরা। স্টেডিয়ামের দেয়ালে গ্রাফিতি এঁকে তারা করছেন প্রতিবাদ। দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ 2026। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে এবারের আসরের অন্যতম ভেন্যু মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়াম। মাঠের ভেতরে সেই উৎসবের আবহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাঠের বাইরে এখন ক্ষোভের আগুন। গুম, তীব্র পানি সংকট আর পর্যটনের নামে সাধারণ মানুষকে উচ্ছেদের প্রতিবাদে স্টেডিয়ামের সামনেই জড়ো হয়েছেন এন্টি গ্লোবালাইজেশন অ্যাসেম্বলির সদস্যরা। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উৎসবের বিপরীতে একটা বাস্তবতাকে তুলে ধরতে চাই। শহরে চলমান সহিংসতা, মানবিক সংকট এবং আমাদের কমিউনিটিগুলোর উপর লুটপাটের প্রভাব যেন বিশ্বকাপের আবহে ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে। বিশ্বকাপকে কেন্দ্র করে আজ থেকে স্টেডিয়াম এলাকায় উন্নয়ন প্রকল্পগুলো মূলত অভিজাত কেন্দ্রিক। আন্দোলনকারীদের অভিযোগ, মেগা প্রজেক্টের নামে ত্লানপান এলাকার ঐতিহ্যবাহী বাজার উচ্ছেদ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে স্থানীয় ব্যবসা। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে বাড়ি ভাড়া ও জমির দাম, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। আমরা চাই বিশ্ব ফুটবল আনন্দে সবাই মেতে উঠুক। আমরা তাদের বিরুদ্ধে যারা বিশ্বকাপের নামে সাধারণ মানুষের সম্পদকে ব্যক্তি মালিকানায় নিয়ে যেতে চায়। আজ থেকে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের পাশাপাশি হবে বিশ্বকাপের মোট 5টি খেলা। মাঠের সবুজ ঘাসে যখন বিশ্বসেরা ফুটবলাররা আলো ছড়াবেন, তখন মেক্সিকো সিটির এই গ্রাফিতিগুলো বিশ্ববাসীকে মনে করিয়ে দেবে উৎসবের ঠিক ওপারেই জমাট বেঁধে আছে এক অন্ধকার বাস্তবতার গল্প। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।